নমস্কার। ভারতবর্ষের সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দু একদিন আগে এসেছিলেন কলকাতায়। বিজেপির কর্মসূচি বলুন, ওই 20 দফা না 10 দফা চার্জশিট আছে তাই বলুন, সেটা প্রকাশ করতে। তা উনি তো শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন, বিজেপির নেতাও ফলে এসেছিলেন, বেশ করেছিলেন। কিন্তু এই 30 মিনিটের যে সাংবাদিকদের সামনে যে ভাষণটা উনি দিলেন সেটা পুরোটা শুনলাম। সেটা শুনলে সত্যি কথা বলতে কি আপনাদের চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। পুরোটা আপনাদের শোনাবো না, সামান্য একটা জিনিস শোনাবো। কিন্তু আমি কি শুনলাম পুরোটার মধ্যে, সেটা দিয়ে শুরু করি। তো পুরোটা শুনে আমি দেখলাম যে তাতে সমস্ত কিছু ছেড়ে দিয়ে অন্তত 12-20 ঘুষপেটিয়া শব্দটা বলা হলো। তো ঘুষপেটিয়া অর্থ হলো অনুপ্রবেশকারী, সেটা উনি 12-20 বললেন। এছাড়াও কয়েকবার বললেন যে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি কীরকম বদলে দেওয়া হয়েছে। তো এই রাজ্যে সংখ্যাগুরুরা যে প্রচণ্ড ভয়ে আছেন এবং যে কোনো দিন তারা সংখ্যালঘু হয়ে যাবেন, ভয়টা এই জায়গা থেকে আসছে, তো সেটাও বললেন একবার। তো শোনা গেল যে অনুপ্রবেশকারীরা কোত্থেকে, স্পষ্ট করে বলেননি, নিশ্চয়ই বাংলাদেশ থেকে। অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গে এসে পশ্চিমবঙ্গের সব কিছু একদম লুটে পুটে খেয়ে যাচ্ছে, অন্য কেউ নয়, অনুপ্রবেশকারীরা। তারা চাকরি খাচ্ছে, সম্পত্তি খাচ্ছে, এবং তার সঙ্গে এটাও যোগ করলেন যে এটা শুধুমাত্র কিন্তু পশ্চিমবঙ্গের সমস্যা না, গোটা ভারতবর্ষের সুরক্ষার প্রশ্ন। এটা 12-2 অন্তত বললেন। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলছেন, ব্যাপারটাকে গুরুত্ব দিতেই হবে। এবং কথা হলো যে একে নিয়ে একটা প্রশ্ন আসে যে যদি এত অনুপ্রবেশকারী আসে তাহলে বিএসএফ তাদের আটকাতে পারে না কেন? দায়িত্বটা কার, স্বরাষ্ট্রমন্ত্রীর না অন্য কারণ? তো সেই নিয়েও উনি একটা কথা বললেন যে জানা গেল যে বিএসএফ এদের আটকাতে পারে না, কারণ নেহাতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিএসএফকে জমি দেন না বলে। তো কতটা জমি দরকার অনুপ্রবেশকারীদের আটকাতে হলে সেটা অবশ্য উনি পরিষ্কার করে বলেননি। খুব সম্ভবত পুরো পশ্চিমবঙ্গটাই কেন্দ্রীয় বাহিনীর হাতে তুলে দিলে অত্যন্ত ভালো হয়, কারণ নতুন আইন বলে সীমান্তের 50 কিলোমিটার পর্যন্ত কিন্তু বিএসএফের আয়ত্তাধীন এলাকা, সেখানে বিএসএফ যা খুশি করতে পারে, এবং সেখান দিয়েই তারা সোনালী বিবিদের পুশব্যাক ইত্যাদি করে থাকে। তাদের মধ্যে বেশ কিছু লোককে এখনও কিন্তু ফেরত আনা যায়নি। তো পুশব্যাক তারা করতে পারে, কিন্তু অনুপ্রবেশকারী, তথাকথিত অনুপ্রবেশকারীদের আটকাতে পারে না। তাই এই হলো ওনার বক্তব্যের মধ্যে বিষয়। আরও কয়েকটা জিনিস আছে, সেটা আমি পরে আসছি। তো এর কোনোটা কিন্তু নতুন কিছু নয়। আমাদের আরেক দল যে শ্রদ্ধেয় মানুষজন আছেন, শ্রদ্ধেয় গদি মিডিয়া যদিও মানুষ নন, কিন্তু শ্রদ্ধা প্রকাশ করার জন্য তাকে শ্রদ্ধেয়ই বলা উচিত। তো শ্রদ্ধেয় গদি মিডিয়া এবং তাদের আশ্রিত নানা বর্ণের যে বুদ্ধিজীবীরা আছেন তারাও শ্রদ্ধেয়। তো এইগুলো অনর্গল আওড়ে ইতিমধ্যেই আমাদের কিন্তু সম্পূর্ণভাবে শিখিয়ে দিয়ে গেছেন, নতুন কিছু না। তো যখন সারা ভারতবর্ষে অপারেশন সিঁদুরের ঠিক পরপরই অনুপ্রবেশকারী তকমা দিয়ে পশ্চিমবঙ্গের বাঙালিকে ঠ্যাঙানো শুরু হলো, এই ঠ্যাঙানোটা যখন হচ্ছে তখন সেই রাম ঠ্যাঙানিকে কেউ কেউ পরিষ্কার বলছেন সেটিং। এরকম কি কখনো বিজেপি করতে পারে নেহাতি তৃণমূলকে জিতিয়ে দেওয়ার জন্য? তো কেউ বলছেন সেটিং, কেউ বলছেন ও গুরুত্বপূর্ণ কিছু না, ও নেহাতি অর্থনৈতিক কাণ্ড। এরা কোত্থেকে মার্ক্সবাদ পড়েছেন আমি জানি না, তো কোনো এক জায়গা থেকে পড়েছেন নিশ্চয়ই। তো লোককে ঠ্যাঙালেও এরা বলবেন অর্থনৈতিক কাণ্ড। তো যাই হোক, বলেছে। তো এছাড়া আমাদের বুদ্ধিজীবীরা টিভির পর্দায় এসে ডেমোগ্রাফি কীরকম রোমহর্ষকভাবে বদলে গেছে সেই কল্পকাহিনী শুধু রচনা করেছেন না, একজন লেখককেই দেখেছিলাম আমি, শুধু রচনা করেছেন না, টিভির পর্দায় এসে নির্লজ্জের মতো সেটা আবৃত্তি করে গেছেন। আর কি হয়েছে? নিউ টাউনের বস্তি ফাঁকা হয়ে গেছে, সীমান্তে এসআইআরের ভয়ে বাংলাদেশিদের ভিড়। তো এইসব একদম ওই যে লাহোর করাচি দখলের স্টাইলে যেরকম গদি মিডিয়া গুলতাপ্পি দিয়েছিল, অবিকল একই কায়দায় এগুলো প্রচার করা হয়েছে। তো বস্তি ফাঁকা হয়ে গেছে, বস্তির লোকেরা গেছেন কোথায়? বিহারে ভোট দিতে না কাজ করতে, কারও জানা নেই। সীমান্তে ভিড় 50 লোকের, এরকম কি থাকে না থাকে না, কারও জানা নেই। ওরা হই করে দেখিয়ে গেছেন ওই একদম লাহোর এবং করাচি দখলের স্টাইলে। তো এইগুলো একদমই নতুন কিছু নয়, এগুলো হয়ে আসছে অনেক দিন ধরে। বেশ কিছু ভদ্রলোক খেয়েওছেন, আমরা সেটা দেখতে পাই। সাম্প্রদায়িক একটা মেরুকরণ তৈরি হয়েছে। কিন্তু এইগুলো নতুন না হলেও যেটা নতুন, যে এসআইআরের যে এই উদ্দেশ্য প্রণোদিত নরককুণ্ড, অর্থাৎ আজকের তারিখটা, এর মধ্যেও গলা বাজিয়ে এই কথাগুলো বলে চলা। আমাদের বুদ্ধিজীবীরা, গদি মিডিয়া সবাই এটা প্রচার করেছে। কিন্তু এখন যখন মানুষ ভুগছেন, তো ওরা বুঝতে পারছেন যে এই যে কথাবার্তাগুলো, এগুলোর অন্তঃসার শূন্যতা কতটা, এবং কি পরিমাণে শুধুমাত্র বাঙালি বলে বাংলা ভাষীদের
হেনস্থার মুখে ফেলা হচ্ছে, বেনাগরিক করে দেওয়ার মুখে ফেলা হচ্ছে, ঠিক সেই সময়ে দাঁড়িয়ে এই যে কথাগুলো বুক বাজিয়ে বলে চলা হচ্ছে, এইটা কিন্তু নতুন। তো অমিত শাহ, ভারতবর্ষের মাননীয় শ্রদ্ধেয় স্বরাষ্ট্রমন্ত্রী, এইটা করতে পেরেছেন, কিন্তু বাঙালি বুদ্ধিজীবীরা বা বাঙালি মিডিয়ায় যদি বলুন, যত গদি মিডিয়াই হোক, তাদের কিন্তু এই বুকের পাটাটা নেই। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীরা আছে, বাঙালি বুদ্ধিজীবী বাঙালি মিডিয়ারা তারা পুরো ন্যাংটো হয়ে ঘুরতে পারে না, হাফ ন্যাংটো হয়ে ঘুরে বেড়াবে, তারপর বলবে এই বাবা একটু পোশাক পরে নি। তো এইরকম তাদের হাবভাব, ফলে এইটা তারা বলে উঠতে পারেনি। এইটা কিন্তু নতুন যে এই সময়েও বুক বাজিয়ে কথাগুলো বলে যাওয়া যাচ্ছে। তো এইটুকু শুধু নয়, আরও একটা জিনিস নতুন, এবং সেটাও কোনো বাঙালির পক্ষে কিন্তু বলা সম্ভব নয়। এমনকি সেই বাঙালি যদি বিজেপি নেতা হন, যদি বিজেপি সমর্থক হন, সেটাও তার পক্ষে বলা সম্ভব নয়, যেটা এই বক্তব্যের সময় অমিত শাহ বলেছেন। তা আমি তো শুনে হাঁ হয়ে গেলাম, আপনারাও শুনলে হাঁ হয়ে যাবেন। তিনি বললেন, খুব জোর দিয়ে বললেন যে আসামে বিজেপি আসার পর কি হয়েছে, অনুপ্রবেশের সমস্যার সম্পূর্ণ মিটে গেছে, রীতিমতো গর্ব করে বললেন। তো সত্যি কথা বলতে কি, এইটা একমাত্র গোবলয় অথবা তার পশ্চিম দিকে ওই যে রাজ্যটা আছে তাদের মূর্খদের পক্ষেই বলা সম্ভব, যারা বাঙালি এবং পশ্চিমবঙ্গ থেকে শুরু করে গোটা পূর্ব ভারতকে, উত্তর পূর্ব ভারতকেও মানুষ বলে আদৌ মনে করে না। তো বাঙালি মাত্রেই তিনি যদি সত্যি সত্যি বাঙালি হন, বিজেপি হন বা অন্য কিছু হন, তিনি জানেন যে অনুপ্রবেশের অজুহাত দিয়ে আসামে 1,14,000 বাঙালি এখনো পর্যন্ত বাদ, তারা হয় ডিভোটার কিংবা ডিটেনশন ক্যাম্পে গেছে, এবং এই 14 লক্ষের বেশিরভাগটাই কিন্তু হিন্দু বাঙালি। এটা বাঙালি মাত্রেই জানে, ফলে এটা একমাত্র গোবলয়ের মূর্খ ছাড়া বা তার পশ্চিমে যে রাজ্যগুলো আছে যে কথা বললাম, এছাড়া কারো পক্ষে বলা সম্ভব নয়। আমি বলতে পারি যে আসামে যা হয়েছে বাঙালিদের জন্য বেশ হয়েছে, এটা কোনো বাঙালি পশ্চিমবঙ্গের বুকে বুক ঠুকে বলতে পারবেন না, অমিত শাহ বলেই পেরেছে। এবং এখানেই শেষ নয়, ভরা এসআইআরের বাজারে মানুষ যখন অসহায়, যখন মানুষ লাইন দিচ্ছে, ট্রাইব্যুনাল কোথায় গেল বলে খোঁজার চেষ্টা করছে, তখন তার মধ্যে দাঁড়িয়ে তিনি জোর গলায় বললেন যে শুধু ভোটার লিস্ট থেকে নয়, প্রতিটি অনুপ্রবেশকারীকে দেশ থেকে খুঁজে খুঁজে বার করে দেবার প্রতিজ্ঞা করছি। সত্যি সত্যি এই কথাটা বললেন, শুনে নিন। भारतीय जनता पार्टी की ओर से स्पष्ट कर देना चाहता हूं, सिर्फ वोटर लिस्ट से नहीं, देश भर से एक एक घुसपैठिए को हम चुन चुन कर देश के बाहर निकालने के लिए संकल्पबद्ध है, और ये मेरी पार्टी का एजेंडा है। ममता जी को जो आरोप लगाना है वो लगाएं। কি বললেন আরেকবার বলি, যে উনি প্রতিজ্ঞা করছেন যে শুধু ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া নয়, প্রতিটি অনুপ্রবেশকারীকে দেশ থেকে খুঁজে খুঁজে একদম বার করে দেওয়ার প্রতিজ্ঞা করছেন, এবং এটা বিজেপির নামে করছেন, পেছনে বাংলা অক্ষরে বিজেপি লেখা আছে, দলীয় দপ্তরে বসে করছেন। তো মানে যারা ভোটার লিস্ট থেকে বাদ গেছেন, যাদেরকে বাদ দেওয়াটা বেশ হয়েছে, তারা অনুপ্রবেশকারী বলেই বাদ গেছে। এবং এখানেই শেষ নয়, এরপর হয় ডিটেনশন ক্যাম্প কিংবা বাংলাদেশে পুশব্যাক হবে, তার জন্য তৈরি থাকুন। এবং এটা বিজেপির পশ্চিমবঙ্গের একটা দলের দপ্তরে দাঁড়িয়ে, যার পিছনে বাংলা অক্ষর লেখা আছে, সেখানে ভারতবর্ষের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই কথাটা বলার সাহস দেখাতে পারছেন। আমরা জানি লাইনে দাঁড়িয়েছেন বহু মানুষ, বহু বৈধ মানুষ বাদ গেছেন, তারা বুক ধুকপুক করে অপেক্ষা করছেন এরপর কি হবে। এই দুর্যোগের মধ্যে এই কথাটা যে তিনি বলতে পারলেন, এটা সত্যি কথা বলতে কি অবিশ্বাস্য। অবশ্য বিজেপি হলে কোনো কিছুই অবিশ্বাস্য নয়। তো উনি সম্রাট নিরো নাকি সাম্রাজ্ঞী আতনেত, যারা মানুষ কথিত আছে, সত্যি কিনা জানি না, যে সম্রাজ্ঞী আতনেত মানুষ যখন রুটি পাচ্ছে না তখন তাদের কেক খেতে বলেছিলেন। সম্রাট নিরো, এটাও কথিত আছে যে যখন রোমপুর ছিল তখন তিনি বেহালা বাজাচ্ছিলেন। তো উনি এই জাতীয় কিছু কিনা আমি জানি না। তো শুধু এইটুকু জানি, এবং আপনারা সবাই জানেন যে আন্দাজ এখনো পর্যন্ত নির্বাচন কমিশন তো ধোঁয়াশা তৈরি করে রেখেছে। তো বাদ দেওয়ার তালিকা যদি বলেন, তাহলে আন্দাজ 20 জনে একজন বৈধ মানুষ বাদ যাচ্ছেন ভোটার তালিকা থেকে। এটা কিন্তু বৈধ মানুষের কথা বলছি, যারা মারা গেছেন, স্থানান্তরিত হচ্ছেন, তাদের কথা বলছি না। আন্দাজ 20 জনে একজন বাদ যাচ্ছেনই। তো ফলে আমরা বিজেপি হতে পারি, না হতে পারি, কিন্তু আমরা যারা এই কথাগুলো বলছি বা শুনছি, তারা
বিলক্ষণ জানি যে হয় আমরাই বাদ গেছি, মানে আমি যে কথাটা, যিনি কথাটা শুনছেন তিনি হয় বাদ গেছেন, অথবা তার পরিচিত বৃত্তে অন্তত কয়েকজন আছেনই যিনি এইভাবে বাদ গেছেন। তো কথাটা হচ্ছে যে এদের মাথায় কিন্তু যিনি বাদ গেছেন, তিনি আপনি হতে পারেন, আপনার বন্ধু হতে পারে, তাদের মাথায় কিন্তু অমিত শাহ কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়া এসে যেটা বললেন তার মানে হচ্ছে তাদের মাথায় এরপর দেশচ্যুত হওয়া বা ডিটেনশন ক্যাম্পে যাওয়ার ভবিতব্য কিন্তু নাচছে। তো ফলে এটা যখন স্পষ্ট করে বলে দিলেন, তো ভোট দেবার সময়, ভোট দিন হোক, ভোট দেবার সময় হোক, সমর্থন করার সময় হোক, নিজের কথা, এই বন্ধুবান্ধবের কথা, পরিচিতদের কথা, প্রতিবেশীদের কথাটা কিন্তু মাথায় রাখবেন। এই প্রতিবেশী বন্ধুদের অথবা নিজেকে আপনি কি ডিটেনশন ক্যাম্পে দেখতে চান? যদি চান, মনে রাখবেন যে ওরা জিতলে এবারই দেখবেন, আর নইলে পরের দফায়, এবার যদি ওরা জিতে আসে তাহলে পরের দফায় আপনার নামও কিন্তু বাদ চলে যেতে পারে। তা আমি ধারণা করছি যে বিজেপি সমর্থন হন বা না হন, পাগল নন, ফলে এরকম দেখার কোনো বাসনা আপনার নেই। তো ফলে এইটা কিন্তু ভোট দেওয়ার সময়, সমর্থন করার সময়, আওয়াজ তোলার সময় সবসময় মনে রাখবেন যে ডিটেনশন ক্যাম্প, পুশব্যাকের খাঁড়া কিন্তু আপনি বা আপনার প্রতিবেশীদের মাথায় নাচছে, এবং এটা হয়েছে প্রথম দফায়। এরপরে ওরা যদি সত্যি সত্যি ক্ষমতায় আসে, এরা তো বাদ যাবেনি, অমিত শাহ যা বললেন, এরপরে পরের দফায় আপনার নামও যদি চলে আসবে না, যদি এখনো পর্যন্ত না এসে থাকে, তারও কিন্তু মানে নেই। এটা কিন্তু মাথায় রাখবেন, আপনি বিজেপি হন বা না হন। এরকম বহু উদাহরণ আছে যারা বিজেপি সমর্থক, তাদেরকে কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে ধরা হয়েছে, জেলে আটকে রাখা হয়েছে। বিজেপি নেতারা বলেছেন আমরা কিচ্ছু করতে পারবো না, আইনের পথে চলবে। মতুয়া যারা বাদ গেছেন তাদেরকে অনেক কিছু টুপি চাপা দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গের নেতারা বলেছেন, কিন্তু কেন্দ্রীয় নেতারা এসে বলেছেন ওসব কিচ্ছু করা যাবে না। ফলে আপনি বিজেপি সমর্থক না নন, এ নিয়ে ওরা একদম কেয়ার করে না। ফলে পরের তালিকায় আপনার নামও কিন্তু বাদ যেতে পারে যদি এখনই না গিয়ে থাকে, এবং তারপর ভবিতব্য হিসেবে আপনার মাথায় ডিটেনশন ক্যাম্প নাচছে। তো ফলে এইটা কিন্তু মাথায় রাখবেন। না, রাজনৈতিক দলগুলোকে বহুবারের মতো আরও একবার কাতর অনুরোধ করছি, আপাতত কোর্টে তো আপনারা গেছেনই, কোর্টে গিয়ে ট্রাইব্যুনাল দ্রুত শুরু করতে চাপ দিন, তার একটা অপারেটিং প্রসিডিওর থাকবে সেটা তৈরি করতে চাপ দিন। তার কারণ হচ্ছে কী ডকুমেন্ট দিতে হবে, কী দেখাতে হবে, এর তো কোনো গাইডলাইন এখনও নেই। পুরোটাই তো আর বিচারকদের ইচ্ছের উপর নির্ভর করতে পারে না, একটা প্রকৃত পদ্ধতি থাকবে। তো সেইটা কী সেটা জানতে চাপ দিন। এবং গতকাল পর্যন্ত আমি শুনেছিলাম কোনো নোটিফিকেশন হয়নি, আজকে শুনছি যে নোটিফিকেশন হয়েছে বা কিছু একটা খবরের কাগজে দেখছি ট্রাইব্যুনাল তৈরি হতে চলেছে। তো এইটা যাতে তাড়াতাড়ি হয়, এই ভোটারটাকেই হয়, এই নিয়ে কিন্তু চাপ দেওয়াটা দরকার। অসম্পূর্ণ ভোটার তালিকায় ভোট হয় না। এবং সিপিএম দেখলাম যে বিভিন্ন জেলাভিত্তিক আইনজীবীদের তালিকা প্রকাশ করেছে। মুখ্যমন্ত্রী বলেছেন যে ব্লক ভিত্তিক আইনি শিবির করবেন, যেই যা করবেন কিন্তু জলদি করুন। তো মানবাধিকার সংস্থাগুলো যদি এরকম কোনো উদ্যোগ নেন তাহলে খুবই ভালো। খালি সব কটাই খুবই ভালো, এই নিয়ে যথেষ্ট প্রতিযোগিতা হোক, এবং উনি করছেন না, ইনি করছেন, উনি কেন এখনও পিছিয়ে আছেন, এ নিয়ে যথেষ্ট পরিমাণে দোষারোপ হোক, কিচ্ছু অসুবিধা নেই, এই প্রতিযোগিতাটা খুব ভালো। খালি দয়া করে যারা তৃণমূল সমর্থক তারা এখন আর নিশ্চিন্তে থাকবেন না, দিদি কিন্তু আছে, দিদি বাঁচিয়ে দেবে, এরকম আশায় সবাইকে কিন্তু লড়তে হবে, দিদি একা বাঁচিয়ে দেবেন না। আর যারা সিপিএম বা বাম সমর্থক আছেন তারা দয়া করে এই বাঙালির উপর যে আক্রমণ হচ্ছে এর মধ্যে কিন্তু কোনো সেটিং আবিষ্কার করবেন না। কারণ কথা সেটা হচ্ছে এটাই কিন্তু ওদের তুনে শেষ অস্ত্র না। এরপর এখনই দেখছেন যে কেন্দ্রীয় বাহিনী দাপিয়ে বেড়াচ্ছে, এরপর এই দাপাদাপি আরও বাড়বে, শুনছি 2.5 লাখ আসবে, আরও বেশি আসতে পারে। এবং 2.5 লাখ মানে প্রত্যেকটা ব্লকে কিন্তু 1000খানেক সেনা তো বটেই, সেটা পুলিশের থেকে অনেক বেশি। তো এরা দাপিয়ে বেড়াবে, হয়তো ভয় দেখাবে, আমি জানি না কী করবে। বিহারে অভিযোগ এসছে যে এরা নানা জায়গায় গিয়ে ভয় দেখিয়েছে, এবং এর সঙ্গে এরা বুথে এজেন্টরা ঢুকতে পারবেন কিনা কেউ জানা নেই, ভোটাররাও পারবেন কিনা, কারণ এরা যদি চেকিংয়ের দায়িত্বে থাকে এবং এরা যদি পক্ষপাত দুষ্ট হয়, কিছু ভোটারও নাও ঢুকতে পারতে পারেন। এবং শুধু এখানেই শেষ নয়, কিছু জালি ভোটার ঢুকবে কিনা আমরা জানি না। বিহার এই অভিযোগটা এসেছে, শেষ তালিকা ঘোষণা করার পরও 3 লক্ষ ভোটার নাকি ঢুকে পড়েছে। তো এইটা কিন্তু জানি না আমরা। ফলে এইটাই কিন্তু ওদের, এই যে বাদ দেওয়া, এটাই কিন্তু ওদের তুনে শেষ অস্ত্র নয়, আরও অস্ত্র নিয়ে ওরা ঝাঁপাবে। ফলে রাজনৈতিক দলগুলো এবং সাধারণ মানুষ যদি এইগুলো মনে রাখেন, তারা কাকে সমর্থন করবেন বেছে নেওয়ার সময়, তাহলে অত্যন্ত ভালো। কারণ এটা বাঁচা মরার সংকট, এবং বাঁচা মরার সংকট বলেই বিজেপিকে হারানোটা শুধু দরকার নয়, একদম শূন্য করে দেওয়াটা জরুরি। হ্যাঁ, বিজেপি সমর্থকদেরও বলছি আপনারা কতটা মাথায় রাখবেন। আগেই বললাম, ওরা আপনি কার সমর্থক তার কোনো তোয়াক্কা করে না, গোবলয়ের দল।
আপনি তৃণমূলের উপর শোধ তুলতে চান, বাম পক্ষে গিয়ে শোধ তুলুন, যা খুশি করুন, কিন্তু আপাতত নিজের ডিটেনশন ক্যাম্প কিংবা পুশব্যাক হয়ে বাংলাদেশে যাওয়াটা আটকান। তো এই কথাটা যারা শুনলেন, এই বার্তাটা চারদিকে ছড়িয়ে দিন, অতি অবশ্যই দিন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, বন্ধুবান্ধবদের পাঠান, আমাদের সাইটে আসুন, আমাদের দোকানে আসুন। আগেই বারবার বলি, কলেজ স্ট্রিটে পুটিরামের উল্টো দিকে আমাদের সঙ্গে আলাপ আলোচনা তৈরি করুন, আসুন, আমরা হয়ে উঠি সমস্যার। তো আজকে এইটুকুই, সবাই ভালো থাকবেন। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো। নমস্কার।